নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। টিভিতে যে খবর দেখাচ্ছে তাতে মুষ্টিমেয় কয়েকজনের কথাই বারবার বলছে। যাদের কথা বলার দরকার, যাদের ভোটে সরকার তৈরি হয়, তাদের কথা কিন্তু বলছে না। মুষ্টিমেয় কয়েকজনের কথাই বলছে। যারা সরকার পরিবর্তন করে, যারা নতুন সরকার আনে বা যারা পুরনো সরকারকে টিকিয়ে রাখে, তাদের কথা কিন্তু কেউ বলছে না। আসুন তাদের গল্প একটু করি। আজকে যখন আমরা ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটতে যাই, প্রত্যেকবারই হতাশ হতে হয়। এবং শুধু আমাকে নয়, প্রত্যেককেই হতাশ হতে হয়। কারণ সারা বছর সব সময়, কোনো অকেশন থাকুক বা না থাকুক, সব সময় ট্রেনের রিজার্ভেশন টিকিট অমিল থাকে। রিজার্ভেশন টিকিট পাওয়াই যায় না, সে স্লিপার হোক বা থার্ড এসি হোক। তাহলে সারা বছর এই টিকিট যাচ্ছে কোথায়? এত টিকিটের ডিমান্ড কেন? এই টিকিট কি চুরি হচ্ছে? টিকিট না চুরি হলে সাধারণ মানুষের এই টিকিট যাচ্ছে কোথায়? কে করছে এই টিকিট চুরি? কে বা কারা এই চুরির টিকিট কিনছে? সেই কথা বলতে গেলে একটু ভূমিকার প্রয়োজন। সেই ভূমিকা করব, দয়া করে মাফ করে দেবেন। রাজ্য সরকারের দুর্নীতির কারণে 26,000 যুবক যুবতীর চাকরি চলে যায়। হঠাৎ এক ধাক্কায় সবার চাকরি চলে যায়। এই ঘটনাটি সত্যি খুব বেদনাদায়ক। এই ঘটনাটি বেদনাদায়ক কেন? কারণ 26,000 পরিবার যারা হঠাৎ করে নতুন আশার আলো দেখতে শুরু করেছিল, যারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল, যারা একটু ভালো থাকতে চেয়েছিল, তাদের সেই আশার আলোটিকে, সেই ভালো থাকার স্বপ্নটিকে কালবৈশাখীর দমকা ঝড়ের মতন একটা হাওয়া এসে, একটা দুর্নীতির প্রকোপ এসে তাদেরকে সমস্ত কিছু বন্ধ করে দিল। তার জন্যই বেদনাদায়ক। কারো আশা যখন ভাঙে না, তার থেকে বড় বেদনা কিছু হয় না। মমতা ব্যানার্জির আক্রমণাত্মক ভাইপোর আগ্রাসী লোভের কোপে সেই আশার আলো একদম ভেঙে গেছে। আজকের রাজনৈতিক বিরোধীরা মমতা ব্যানার্জিকে যত না আক্রমণ করেন, তার থেকে বেশি আক্রমণ করা উচিত অভিষেক ব্যানার্জিকে। আজকে এই চাকরি বাতিল হওয়ার পিছনে সম্পূর্ণটাই অভিষেক ব্যানার্জির হাত। মমতার সহায়তা তো অবশ্যই আছে, কিন্তু অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এইসব ঘটনা, যত চুরি দুর্নীতি দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জির সরকারের শুরুর দিকে কিন্তু দেখা যায়নি। অভিষেক যখন ধীরে 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 এই সরকারের হাল ধরতে শুরু করে, এই সরকারের দখল নিতে শুরু করে, পুরনো তৃণমূল কর্মীদেরকে সরিয়ে দিতে শুরু করে, তারপরেই কিন্তু এই দুর্নীতির প্রকোপ বাড়তে শুরু করেছে। তার আগে কিন্তু এত দুর্নীতি ছিল না। তার আগে তৃণমূল এত দুর্নীতিগ্রস্ত ছিল না, এই সরকার এত দুর্নীতিগ্রস্ত ছিল না। ছিল অল্প, তার পরিমাণ অল্প, তা গুণে শেষ করা যেত। কিন্তু আজকে দুর্নীতির পরিমাণ যা দাঁড়িয়েছে, তা সম্পূর্ণ অভিষেকের মস্তিষ্ক প্রসূত। অভিষেক তার কাঁচা বুদ্ধিতে ভেবেছিলেন, এই তো টাকা চুরি করছে, এই তো টাকা আসছে, এগুলো ধরা পড়বে না, এগুলো কোনো দিনই ধরা পড়েনি। তারপরে আমি হচ্ছি রাজার বেটা, আমাকে কে ধরবে? চুরি করাবো সাগরেদদেরকে দিয়ে, আমার পর্যন্ত কে পৌঁছাবে? হ্যাঁ, সাগরেদদেরকে তো ধরা হয়েছে, অভিষেক ব্যানার্জির পর্যন্ত এখনও কেউ পৌঁছাতে পারেনি। পশ্চিমবাংলার টিভিতে দেখানো হচ্ছে হাজার হাজার মানুষের ক্ষতি করেছে, 26,000 যুবক যুবতীর ক্ষতি করেছে, এই কথা বলা হচ্ছে। আসলেই কি 26,000 যুবক যুবতীর ক্ষতি হয়েছে বা 1 লাখ 1.5 লাখ পরিবারের ক্ষতি হয়েছে? ঘটনাটি কিন্তু তা নয়, ঘটনাটি অন্যরকম। যাদের আশার আলো আপনারা ধীরে 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 করে নিভিয়ে দিয়েছেন, যাদের 2-3টি প্রজন্ম একবারে শেষ করে দিয়েছেন, যে পরিবারগুলোকে আপনি 100 বছর পিছনে ঠেলে ফেলে দিয়েছেন, তাদের কথা কে বলবে? তাদের সংখ্যাটা তো বেশি, তাদের সংখ্যাটা তো প্রায় 7 কোটি। তাদের কথা কে বলবে? তাদের কথা তো বলা দরকার। এই সংবাদ মাধ্যমগুলি তাদের কথা কেন বলছে না? সবার কথা বলুন। ওই 26,000 যুবক যুবতীর চাকরি গেছে, সেটা সত্যি বেদনাদায়ক, সত্যি দুঃখজনক। তাদের কথা বলুন। কিন্তু যে পরিবারগুলোকে 100 বছর পিছনে ঠেলে দিয়েছেন, যে পরিবারগুলোর 2-3টি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, তাদের কথা বলুন। তাদের কথা কে বলবে? সংবাদ মাধ্যমগুলো যে আওয়াজ না তোলে, তাদের কথা কে বলবে? এই পশ্চিমবাংলার প্রান্তিক গ্রামগুলোতে যান, দেখুন কি অবস্থা সেখানে। একটা সরকারি রাস্তা, একটা সরকারি কল, একটা সরকারি ঘর থাকলে সব হয়ে যায় না। আর ব্যাংকে 500 টাকা বা 1000 টাকা ঢুকলে সব হয়ে যায় না, তাতে সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। সমাজ ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছেন আপনারা। সেই মানুষগুলোকে দৈন্যতার চরম শিখরে পৌঁছে দিয়েছেন। গ্রামের সাধারণ মানুষের কথা বলছি। এই বঙ্গভূমি গ্রামকেন্দ্রিক, সেই গ্রামকেন্দ্রিক জীবনকে তছনছ করে দিয়েছেন। 500 টাকার লোভ দেখিয়ে তাদের ভোট কিনে নিয়ে বা 1000 টাকার লোভ দেখিয়ে তাদের ভোট কিনে নিয়ে আজকে সেই গ্রামগুলোকে তছনছ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। একটা কলকারখানা নেই, যেখানে প্রত্যেকটি জেলায় 8খানা করে সেক্টর তৈরি করে, প্রত্যেকটি জেলাকে 8টি ভাগে বিভক্ত করে, সে 8টি সেকশনে ভিন্ন ধরনের
ছোট হোক বা বড় ইন্ডাস্ট্রি থাকা দরকার, তবেই সেই জেলার মানুষগুলি সুবন্টিতভাবে কাজ পায় এবং তাদের আর্থিক অবস্থাটা ঠিক থাকে। মমতা ব্যানার্জিকে কোনোদিনও বলতে শুনেছেন যে একটি জেলাকে 8টি সেকশনে ভাঙতে হয়, তারপরে সেই জেলার ডেভেলপমেন্ট করতে হয়? তার জিওগ্রাফিক্যাল লোকেশনকে 8টি সেকশনে ভাঙতে হয়, তবে সেই জেলার প্রত্যেকটা মানুষ সেই সুবিধাগুলো নিতে পারে? আর খবরের মাধ্যমগুলোকে বলতে শুনেছেন কোনোদিন যে এই 8টি সেক্টর করা হচ্ছে না কেন? এই প্রতিবাদ করতে কাউকে শুনেছেন? এই পশ্চিমবাংলার বুদ্ধিজীবীদের কাউকে এই প্রতিবাদ করতে শুনেছেন? শুধু যে না কলকারখানা নেই, আরে কলকারখানা নেই, কলকারখানা কেন নেই? তার প্ল্যান নেই, তাই কলকারখানা নেই। একটা জেলাকে 8টা ডিভিশনে ভাগ করুন, তারপরে যেখানে যেখানে ক্ষুদ্র শিল্প হবে সেখানে ক্ষুদ্র শিল্প বসান, যেখানে বৃহৎ শিল্প হবে বৃহৎ শিল্প বসান। কি করে রাজ্য শুধরায় না দেখি, কি করে এই 7 কোটি বঙ্গবাসী খারাপ থাকে দেখি। না মমতা ব্যানার্জি করতে চেয়েছেন, না সিপিএম করতে চেয়েছে। এই 50 বছর ধরে বাংলার ভালো কেউ চায়নি। আর সংবাদ মাধ্যমগুলো একটি ছোট খবর পেলে সেটিকে নিয়ে সারা দিন রিপিটেডলি কথা বলে যাচ্ছেন, কিন্তু কনস্ট্রাকটিভভাবে কিভাবে করতে হবে তার প্রতিবাদও করছেন না, তার আওয়াজও তুলছেন না। ধিক্কার এরকম সংবাদ মাধ্যমকে, ধিক্কার এরকম চটিচাটা সংবাদ মাধ্যমকে। যারা এই ভিডিও দেখছেন তারা নিজেরা অনুভব করুন যে কথাগুলো বলছি। আমি কথা শুরু করেছিলাম এই ট্রেনের টিকিটগুলো কোথায় চুরি হয়ে যাচ্ছে, কারা চুরি করছে, কারা কিনছে। কারণ এই 7 কোটি বঙ্গবাসী যাদের এখানে কাজ নেই, তাদের প্রত্যেক দিন থেকে হাওড়া থেকে, খড়গপুর থেকে, রায়গঞ্জ থেকে, যেখান থেকে যে ট্রেন দক্ষিণের দিকে বা দিল্লির দিকে বা চেন্নাইয়ের দিকে বা গুজরাটের দিকে বা মহারাষ্ট্রের দিকে যে ট্রেন দৌড়াচ্ছে, প্রত্যেকটি ট্রেনে লেবার ভর্তি করে নিয়ে যাচ্ছে। একটি ট্রেনও পাবেন না। লালু প্রসাদের কথা মনে আছে? একটি ট্রেনের নাম রেখেছিলেন গরিব রথ। আজকে বলবো বাংলার থেকে যতগুলি ট্রেন চলে সমস্ত গরিব রথ হয়ে গেছে, তাতে গরিবদের বহন করে নিয়ে যাচ্ছে। যে বাংলা থেকে যে 3rd এসির টিকিটগুলো বিক্রি হয় তাতেও আজকে লেবাররা যাচ্ছে, কারণ একটি স্লিপার টিকিটও ব্ল্যাকে বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,000 টাকায়। সেই পয়সায় 3rd এসির টিকিট চলে আসছে। তো 3rd এসিতেও লেবার ভর্তি, স্লিপারেও লেবার ভর্তি। বাংলার ট্রেন আজকে লেবার ট্রেন হয়ে গেছে। গিয়ে দেখবেন হাওড়া স্টেশনে যখন একটা দূরপাল্লাগামী ট্রেন যাত্রার জন্য রেডি হয়, লেবার ছাড়া আর কিছু দেখবেন না। বেশিরভাগই শীর্ণকায় অপুষ্টিতে ভোগা গরিব বাঙালি, শুধু ছেলেরা নয় মেয়েরাও রয়েছেন তাতে। যে বাংলা শিক্ষা সংস্কৃতিতে দেশের মধ্যে সবথেকে আগে ছিল, সেই বাংলা আজকে মমতা ব্যানার্জির জন্য লেবার তৈরির কারখানা তৈরি হয়েছে। অন্য কারখানা তো নেই, কিন্তু বাংলা লেবার তৈরি করছে। এই লেবার সারা দেশে এক্সপোর্ট করছে। এখন বাংলার কারখানা শুধু চপ শিল্প নয়, লেবার শিল্প বাংলার কারখানা। এই যে ভোটের সময় হিন্দু মুসলিম করতে থাকেন না, এই লেবারের কিন্তু কোনো জাত নেই, এই শ্রমিকের কোনো কিন্তু জাত নেই, সবাই কিন্তু লেবার। এই লেবার শ্রেণীর মধ্যে বেশিরভাগই হচ্ছে মুসলমান সম্প্রদায়ের। আমার কথা যদি কোথাও ভুল হয়, অক্ষরে অক্ষরে সত্যি না হয়, এই ভিডিওতে প্রতিবাদ করুন, কমেন্টের মাধ্যমে যত গালি দেবার গালি দিন। আজকে যে মুসলিম সমাজ ভাবছে মমতা দিদি তাদের রক্ষাকর্তা, মমতা দিদি তাদের রক্ষাকর্তা নয়। মমতা দিদি তাদের লেবার তৈরি করছে, আর কিচ্ছু করছে না। অন্য রাজ্যগুলোকে বাংলা শ্রমিক সাপ্লাই দিচ্ছে, আমরা শ্রমিক তৈরির কারখানা। এই কথাটি বোঝার সময় এসছে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।